আজকের এই ভিডিওটা নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলের মোট 60টি ক্লাসের ভিডিও আপলোড করে দিয়েছি। তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে কিন্তু সেগুলো অবশ্যই দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন, কিডনি বিকল হলে রক্তে কিসের পরিমাণ বৃদ্ধি পায়? অপশন আছে সালফেট, অপশন খ ইউরেট, অপশন গ ইউরিক অ্যাসিড, না অপশন ঘ ক্রিওটিনিন। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ঘ ক্রিওটিনিন। অর্থাৎ কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রক্তে ক্রিওটিনের পরিমাণ বেড়ে যায়। এরপরের প্রশ্ন আছে তোমাদের, আইলামে অবস্থিত গহ্বরের মতো অংশটি কী? তো অংশগুলো আছে মেডুলা, অপশান খ রেনাল কর্পালস, অপশান গ কর্টেক্স, অপশান ঘ পেলভিস। তো এখানে তোমাদের কিন্তু যে আইলামে অবস্থিত গহ্বরটা আছে তো সেই অংশটা কি? অপশান ঘ পেলভিস। অপশান ঘ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন আছে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আকস্মিক কিডনি অকেজ হওয়ার কারণ কী? অপশান খ ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, স্কার্বি রোগ, অপশান গ রক্ত শূন্যতা। তো আকস্মিক কিডনি যদি অকেজ হয়ে যায় তো সেক্ষেত্রে কারণটা হচ্ছে কি? অপশান গ ডায়রিয়া। অর্থাৎ ডায়রিয়া হলে কিন্তু কিডনি কী হয়? হঠাৎ করে কিডনি অকেজ হয়ে যায়। অপশান এ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর, অপশান ক। তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে যাতে তোমাদের আর কোনো ক্লাসগুলো মিস না হয়। আর তোমরা কিন্তু আমার অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। যেগুলো কোশ্চেন্স আমি করাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে যাতে তোমাদের আর পরবর্তী সময়ে খোঁজাখুঁজি না করতে হয়। এরপরের প্রশ্ন আছে, ডায়ালাসিস মেশিনের সাহায্যে কী করা হয়? অপশান এ রক্ত প্রবেশ করানো হয়, অপশান খ রক্ত পরিশোধন করা হয়, অপশান গ বৃক্ক প্রতিস্থাপন করা হয়, অপশান ঘ যকৃতে রক্ত প্রবেশ করা হয়। তো এখানে তোমাদের যেটা উত্তর হবে ডায়ালাসিস মেশিনের সাহায্যে যেটা করা হয় তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান খ রক্ত পরিশোধিত করা হয়। অপশান খ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন আছে, কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনটি জরুরি? অপশান ক দাতা ও গ্রহীতার টিস্যু ম্যাচিং, অপশান খ দাতা ও গ্রহীতার বয়স ম্যাচিং, অপশান গ দাতা ও গ্রহীতার লিঙ্গ ম্যাচিং, না অপশান ঘ দাতা ও গ্রহীতার রক্তকণিকার পরিমাণ ম্যাচিং। তো এখানে তোমাদের আমি প্রথমে বলে রাখি, এই দাতা মানে হচ্ছে কি যে রক্তটা দিবে, আর গ্রহীতা মানে কি যে রক্তটা নিবে। অর্থাৎ তোমাদের এখানে অপশানগুলো আছে, অপশান ক যে রক্তটা দিবে ও যে রক্তটা নিবে তার টিস্যু ম্যাচিং, অপশান খ আছে যে রক্তটা দিবে আর যে রক্তটা নিবে তার বয়সগুলো ম্যাচিং, আর অপশান গ আছে যে রক্তটা দিবে আর যে গ্রহণ করবে তাদের লিঙ্গ ম্যাচিং, আর অপশান ডি আছে যে রক্তটা দিবে আর যে গ্রহণ করবে তার রক্তকণিকার পরিমাণ ম্যাচিং। তো এখানে তো কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে দাতা ও গ্রহীতার টিস্যু ম্যাচিং। অর্থাৎ কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কিন্তু যে কিডনিটা দিবে আর যে নিবে তাদের কিন্তু টিস্যু ম্যাচিংটা করতে হবে। এরপরের প্রশ্ন আছে, নিচের কোনটি মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর? অপশান এ অ্যামাইনো অ্যাসিড, অপশান বি পটাশিয়াম, অপশান গ ইউরিক অ্যাসিড, না অপশান ঘ আয়োডিন। তো এখানে তোমাদের কিন্তু যেটা মানবদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক তো সেটা হচ্ছে কি অপশান গ ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা কিন্তু মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এরপরের প্রশ্ন আছে, কোনটির মাধ্যমে দেহ থেকে সবচেয়ে বেশি পানি বের হয়ে যায়? মাধ্যমগুলো আছে ঘাম, অপশান খ মূত্র, অপশান গ মল, অপশান ঘ নিঃশ্বাস। তো ফ্রেন্ডস এই চারটা অপশানের মধ্যে এই প্রশ্নটার উত্তর কি হতে পারে তো সেটাই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে প্রশ্ন আছে, অতিরিক্ত শারীরিক ওজন কোন রোগের কারণ হতে পারে? তো এখানে রোগগুলোর কারণগুলো আছে রক্তশূন্যতা, নিম্ন রক্তচাপ, বৃক্কে পাথর, আর অপশান ঘ যকৃতে পাথর। তো এখানে তোমাদের কিন্তু উত্তর যেটা হবে মানে অতিরিক্ত শারীরিক ওজন যদি বেড়ে যায় তো সেক্ষেত্রে তোমাদের যেটা উত্তর হবে সেটা কিন্তু হচ্ছে কি বৃক্কে পাথর। অর্থাৎ বৃক্কে যদি পাথর হয় সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত শারীরিক ওজনটা কী হয় বেড়ে যায়। এর পরবর্তী প্রশ্ন আছে তোমাদের, দেহের পানিসাম্য নিয়ন্ত্রণে কোনটি প্রধান ভূমিকা পালন করে? অপশান ক যকৃৎ, অপশান খ ফুসফুস, অপশান গ বৃক্ক, না অপশান গ মূত্রথলি। তো এখানে কিন্তু তোমাদের যেটা দেহের পানিসাম্য নিয়ন্ত্রণ করে তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান গ বৃক্ক। বৃক্ক বা কিডনি, এই কিডনি কিন্তু দেহের পানিসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। এর পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। প্রশ্ন আছে,
পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? অপশান আছে দেহকোষ, জননকোষ, স্নায়ুকোষ, না অপশান ঘ নাইট্রোজেন। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান ক দেহকোষ। অর্থাৎ পরিপাককৃত খাদ্যের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু কী উৎপন্ন হয়? দেহকোষ উৎপন্ন হয়। অপশান ক হয়ে যাবে এখানে তোমাদের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন আছে তোমাদের, শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্ত প্রবেশ করে? প্রক্রিয়াগুলো আছে অভিস্রবণ, ব্যাপন, প্রস্বেদন, না অপশান গ ইম্বাইবিশন। তো এখানে তোমাদের যে প্রক্রিয়াটা সঠিক হবে, মানে শোষণের সময় অক্সিজেন যে প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে তো সেই প্রক্রিয়াটা হচ্ছে কি অপশান খ ব্যাপন। অর্থাৎ এখানে তোমাদের উত্তর হয়ে যাবে কি ব্যাপন। ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু ফুসফুস থেকে রক্ত প্রবেশ করে। এই পরবর্তী প্রশ্নটা আছে তোমাদের, শ্বাসনালীর ভিতর আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকে কি বলে? অপশান আছে হাঁপানি, অপশান খ ব্রঙ্কাইটিস, অপশান গ নিউমোনিয়া, অপশান ঘ যক্ষা। তো শ্বাসনালীর ভিতরে যে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণে যেটা হয়ে থাকে তো সেটা কিন্তু হচ্ছে কি ব্রঙ্কাইটিস। অর্থাৎ এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান খ ব্রঙ্কাইটিস। এরপরের প্রশ্ন আসে তোমাদের, কোন ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া রোগ হয়? তো ব্যাকটেরিয়াগুলোর নাম আছে নিউমোকক্কাস, ব্যাসিলাস, মাইকোব্যাকটেরিয়াম, অপশান ঘ টিউবারক্লোসিস। তো এই চারটা অপশানের মধ্যে তোমাদের কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে মানে আক্রমণে নিউমোনিয়া রোগটা হয়ে থাকে তো সেটা কিন্তু অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে নেক্সট প্রশ্ন আছে তোমাদের, ফুলের রেণু ফুসফুস প্রবেশ করে কোন রোগ সৃষ্টি করে? হাঁপানি, যক্ষা, অপশান গ ব্রঙ্কাইটিস, না অপশান ঘ ক্যান্সার। তো এই চারটা রোগের মধ্যে যদি ফুলের রেণুটা ফুসফুসে প্রবেশ করে তো সেক্ষেত্রে কিন্তু যে রোগটা সৃষ্টি হয় তো সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে হাঁপানি। অর্থাৎ অপশান ক হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর হাঁপানি। এর পরের প্রশ্ন আছে, ফুসফুস ও রক্তের মধ্যে কোন পদার্থের আদান প্রদান ঘটে? অপশান ক অক্সিজেন ও নাইট্রোজেন, অপশান খ হাইড্রোজেন ও নাইট্রোজেন, অপশান গ হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড, অপশান ঘ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। তো এখানে তোমাদের ফুসফুস ও রক্তের মধ্যে যে পদার্থের আদান প্রদান ঘটে তো সেটা কিন্তু হয়ে যাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ O2 ও CO2। তো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড কী করে আদান প্রদান ঘটে ফুসফুস আর রক্তের মধ্যে। এরপরের প্রশ্ন আছে, ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? অ্যাজমা, শ্বাসনালী, ফুসফুস, না মধ্যচ্ছদা। তো এখানে তোমাদের ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে যে অঙ্গটা আমাদের ক্ষতিগ্রস্ত হয় তো সেটা কিন্তু হচ্ছে ফুসফুস। অর্থাৎ এখানে অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর ফুসফুস। এরপরই প্রশ্ন আছে, নাকের ভিতর অপ্রয়োজনীয় বস্তু প্রবেশ করলে শুষ্ক লোমগুলোর কার সাথে বাইরে বের করে দেয়? ঝিল্লির সাথে, সিলমারের সাথে, পানির সাথে, না রক্তের সাথে। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান খ সিলেমারের সাথে। অর্থাৎ নাকের ভিতর যদি অপ্রয়োজনীয় বস্তুগুলো প্রবেশ করে সেক্ষেত্রে শুষ্ক লোমগুলো এই সিলেমারের সাথে কিন্তু বাইরে বের করে দেয়, মানে অপ্রয়োজনীয় বস্তুগুলো বের করে দেয়। এরপরে প্রশ্ন আছে, তুমি ব্রঙ্কাইটিস রোগীকে কোন তরল খাবার দিবে? গরম দুধ ও স্যুপ, বেলের শরবত ও লাচ্ছি, অপশান গ গ্লুকোজ শরবত ও ডাবের পানি, অপশান গ ডাবের পানিয়ে সফট ড্রিঙ্কস। তো এই চারটা খাবারের মধ্যে তোমরা যে খাবারটা তুমি ব্রঙ্কাইটিস রোগীকে খেতে দেবে তো সেটা কিন্তু হচ্ছে কি গরম দুধ ও স্যুপ। অর্থাৎ এখানে অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর গরম দুধ ও স্যুপ। এরপরের প্রশ্ন আছে, হৃদরোগ থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করতে হবে? কাজগুলো আছে বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া, অপশান খ সুষম খাবার গ্রহণ ও ব্যায়াম করা, অপশান গ অতিরিক্ত পরিশ্রম করা, না অপশান ঘ গরু ও মুরগির মাংস বেশি করে খাওয়া। তো এখানে তোমাদের হৃদরোগ থেকে মুক্ত পাওয়ার জন্য যে কাজটা করতে হবে তো সেই কাজটা হচ্ছে কি সুষম খাবার গ্রহণ ও ব্যায়াম করা। অর্থাৎ অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর সুষম খাদ্য খাওয়া আর কি ব্যায়াম করা। এরপরের প্রশ্ন আছে তোমাদের, কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু এ ও বি অ্যান্টিবডি থাকে? তো এখানে রক্তের গ্রুপগুলো আছে এ বি, ও, বি আর লাস্ট অপশান আছে এ। তো এখানে তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে এ বি। অর্থাৎ যে শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু এ বি অ্যান্টিবডি থাকে
তো সেটা কিন্তু কী হয়ে যাবে, এবি হয়ে যাবে। মানে অ্যান্টিজেন থাকে না, কিন্তু এ ও বি অ্যান্টিবডি থাকে। আর ফ্রেন্ডস তোমাদের আমি বলে রাখি, বারবার বলছি, এ বি রক্তকে কিন্তু বলা হয় গ্রহীতা, আর ও শ্রেণীর রক্তকে বলা হয় কি সর্বজনীন দাতা। এ বিকে বলা হয় সর্বজনীন গ্রহীতা, ওকে বলা হয় সর্বজনীন দাতা। এরপরে আজকের ভিডিও লাস্ট প্রশ্ন আছে, পাট জাতীয় উদ্ভিদ থেকে তন্তু পৃথক করার জন্য আঠি ভেদে 10 থেকে 15 দিন পচানোর কারণ কী? কারণগুলো আছে, আঁশের গুণাগুণ বৃদ্ধির জন্য, পাট কাঠিকে শক্ত করার জন্য, পাতা ঝরানোর জন্য, না অপশান ঘ, কাঠি এবং তন্তুর মধ্যেকার বাঁধন শিথিল করার জন্য। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান ঘ, কাঠি এবং তন্তুর মধ্যেকার বাঁধন শিথিল করার জন্য। অর্থাৎ পাটজাতীয় উদ্ভিদের যে পৃথক করার জন্য আঠি বেঁধে 10 থেকে 15 দিন কী করে পচানো হয়, তো সেই কারণটা কি, কাঠি এবং তন্তুর মধ্যেকার বাঁধন শিথিল করার জন্য। তো ফ্রেন্ডস এগুলো ছিল আজকের ভিডিওর কোশ্চেন্স। আর ফ্রেন্ডস তোমরা যদি আমার আগের ক্লাসগুলো না দেখে থাকো, মানে এই 60টি ক্লাসের মধ্যে, তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আর ক্যাটাগরি ওয়াইসের ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নেবে, ক্যাটাগরি 2 ওয়াইসের ক্লাসগুলো। আর তোমরা যদি আমার মক টেস্টগুলো না দেখে থাকো, তাহলে কিন্তু আমার মক টেস্টগুলো তোমরা দিয়ে দেবে, সেখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমরা কতগুলো কোশ্চেন্স করতে পারছো। আর ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে।